আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করা শিখব। তো আমি তোমাদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কি এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কি এগুলো এখনো পড়াইনি। তো আমি তোমাদেরকে প্রথমে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ শিখিয়ে তারপর অসদৃশ থেকে সদৃশে রূপান্তর করা শেখাবো। তো চলো এখন আমরা সদৃশ এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ চিনব। দেখো সংজ্ঞা দেখো, দুই বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের আবৃত ও অনাবৃত উভয় অংশের অঙ্ক সংখ্যা সমান হলে তারা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। দেখো আমি দুইটা আবৃত দশমিক ভগ্নাংশ লিখি, 12.3742, 4-এর উপর পৌনঃপুনিক বিন্দু, 2-এর উপর পৌনঃপুনিক বিন্দু এবং 11.29356 এর উপর 5-এর উপর পৌনঃপুনিক বিন্দু, 6-এর উপর পৌনঃপুনিক বিন্দু। এখন তোমাদের বললাম এই দুইটা কি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ নাকি অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। শিক্ষার্থীরা যদি দুইটা আবৃত দশমিক ভগ্নাংশ সদৃশ না হয় তাহলে তারা অসদৃশ। বলো তো কি বলছি, তুমি চেক করবা যে এই দুইটা সদৃশ কি না। যদি সদৃশ না হয় তাহলে তারা অসদৃশ। দেখো তো এখন দেখো তুমি প্রথমে কি করবা, এই যে আবৃত দশমিক ভগ্নাংশ এইটাই দশমিক বিন্দুর পরে অনাবৃত অংশ কয়টা, অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা কয়টা, দুইটা। দেখো এইখানে দশমিক বিন্দুর পরে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা কত, দুইটা। আর আবৃত অংশে অঙ্ক সংখ্যা কয়টা, দুইটা। এটার ক্ষেত্রে দেখো দশমিক বিন্দুর পর অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা কয়টা, তিনটা। আর আবৃত অংশে অঙ্ক সংখ্যা কয়টা, দুইটা। শিক্ষার্থীরা আবৃত অংশ হচ্ছে যার উপর পৌনঃপুনিক বিন্দু আছে, যাদের উপর পৌনঃপুনিক বিন্দু আছে তারা হচ্ছে আবৃত অংশ। তো এখানে দেখো 4 এবং 2-এর উপর পৌনঃপুনিক বিন্দু আছে, এই জন্য এই 4 এবং 2 হচ্ছে আবৃত অংশ। আর যেহেতু এখানে দুইটা অঙ্ক রয়েছে তাহলে 4 আর 2 তাহলে দুইটা অঙ্ক। আর এখানে দেখো অনাবৃত হচ্ছে 3 এবং 7 অর্থাৎ দুইটা অঙ্ক। এখানে সংখ্যাটা লক্ষ্য করো, দুই বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ, এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশের আবৃত ও অনাবৃত উভয় অংশের অঙ্ক সংখ্যা দেখো এটার আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা 2, এটারও আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা 2 মিলে গেছে। এটার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2, এটার অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা 3। তো দেখো অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা এইটা এবং এটার মিলে নাই। যেহেতু মিলে নাই বা যেহেতু এইটা এবং এইটার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা ভিন্ন বা সমান নয়, তো এরা সদৃশ নয়। যেহেতু এরা সদৃশ নয় সেহেতু এরা অসদৃশ। আমি আর একটা এক্সাম্পল দিই, দেখো 0.32569। এখানে দেখো 5-এর উপর পৌনঃপুনিক, 9-এর উপর পৌনঃপুনিক। এখানে আর একটা দিই, দেখো 2.03 অনের উপর পৌনঃপুনিক, 7-এর উপর পৌনঃপুনিক। শিক্ষার্থীরা বলো তো এ এবং এরা দুজন কি পরস্পর সদৃশ নাকি অসদৃশ। দেখো এটার ক্ষেত্রে দেখো দশমিক বিন্দুর পর অনাবৃত অংশ কোনটুক, এইটুক হচ্ছে অনাবৃত অংশ। আবৃত অংশ কতটুক, এইটুক। এটার ক্ষেত্রে দশমিক বিন্দুর পর অনাবৃত অংশ কতটুক, এইটুক। আবৃত অংশ কতটুক, এইটুক। দেখো এক্ষেত্রে অনাবৃত অংশে অঙ্কের সংখ্যা 2, আবৃত অংশে অঙ্কের সংখ্যা 3। অনাবৃত অংশে অঙ্কের সংখ্যা 2, আবৃত অংশে অঙ্কের সংখ্যা 3। দেখো মিলে গেছে। এইটার অনাবৃত অংশে অঙ্কের সংখ্যা 2, এটারও অনাবৃত অংশে অঙ্কের সংখ্যা 2। এটার আবৃত অংশে অঙ্কের সংখ্যা 3, এটারও আবৃত অংশে অঙ্কের সংখ্যা 3। এটাই তো ছিল যে দুই বা ততোধিক, এখানে তো দুইটি, দুই বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের আবৃত ও অনাবৃত উভয় অংশে অঙ্ক সংখ্যা সমান। দেখো এক্ষেত্রে আবৃত অংশ মিলে গেছে, অনাবৃত অংশ। তো উভয় ক্ষেত্রেই অঙ্ক সংখ্যা মিলে যাচ্ছে। যদি এরকম মিলে যায় তো তারা কি হবে, তারা হবে পরস্পর সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তো শিক্ষার্থীরা এরপর আমরা বই থেকে আরও কিছু এক্সাম্পল দেখব, তো দেখতে থাকো। তো শিক্ষার্থীরা বলো তো এরা এই যে 3টা আবৃত দশমিক ভগ্নাংশ, এই 3টা কি সদৃশ নাকি অসদৃশ, কীভাবে বের করবা। দেখো এটার ক্ষেত্রে দশমিক বিন্দুর বাইরে আবৃত অংশে
অঙ্ক সংখ্যা কত? আবৃত অংশে অঙ্ক সংখ্যা 2টি। দেখো দশমিক বিন্দুর ডানে অনাবৃত কোনো অংশ আছে? নেই, অর্থাৎ অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা 0টি। দেখো দশমিক বিন্দুর ডানে আবৃত অংশে অঙ্ক সংখ্যা 2টি, অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা 0টি, কারণ এখানে অনাবৃত কোনো অংশই নেই। এটার ক্ষেত্রে দশমিক বিন্দুর ডানে আবৃত অংশে অঙ্ক সংখ্যা 2টি, অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা 0টি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে তিনটার ক্ষেত্রেই দেখো, এটার ক্ষেত্রে 0 2, এটার ক্ষেত্রে 0 2, এটার ক্ষেত্রে 0 2। আবৃত এবং অনাবৃত, আবৃত অংশে অঙ্ক সংখ্যা এবং অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা তিনটারই সেম, তিনটারই আবৃত অঙ্কেও যে অঙ্ক সংখ্যা, অনাবৃত অঙ্কেও সেই সেম অঙ্ক সংখ্যা। ক্লিয়ার? তো মানে তিনজনই হচ্ছে সদৃশ দশমিক ভগ্নাংশ, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এরপর দেখো 12.6792, আমি এখানে একটা পৌনঃপুনিক বিন্দু দিলাম, এখানে একটা দিলাম 0.2128। বলো তো যে এরা দুইজন কি সদৃশ নাকি অসদৃশ? দেখো দশমিক বিন্দুর ডানে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা 1টি, দশমিক বিন্দুর ডানে আবৃত অংশে অঙ্ক সংখ্যা 3টি। এটার ক্ষেত্রে দেখো দশমিক বিন্দুর ডানে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা 1টি আর অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা 3টি। দেখো 1 1, উভয়েরই আবৃত এবং অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা সেম, এই জন্য এরা দুইজনও সদৃশ। আর দেখো 2.1729 এটা এবং 1.23535, দেখো এরা দুজন কি সদৃশ নাকি অসদৃশ? দেখো এক্ষেত্রে দশমিক বিন্দুর ডানে এখানে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা 2টি, দশমিক বিন্দুর ডানে আবৃত অংশে অঙ্ক সংখ্যা 2টি। এখানে দশমিক বিন্দুর ডানে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা 1টি, এখানে দশমিক বিন্দুর ডানে আবৃত অংশে অঙ্ক সংখ্যা 2টি। দেখো এক্ষেত্রে 2 আছে অনাবৃত, এখানে 1 হচ্ছে অনাবৃত। দেখো অনাবৃত উভয়ের ক্ষেত্রে মিলে না, অনাবৃত অংশে উভয়ের অঙ্ক সংখ্যা মিলে না, এই জন্য এই দুটা সদৃশ নয়, এই দুটা অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি তোমরা সদৃশ এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বুঝে গেছো। তো আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিই, তোমরা এটাকে অবশ্যই কমেন্টে উত্তর বলবা যে এরা সদৃশ নাকি অসদৃশ। 0.36529 এরপর পৌনঃপুনিক, এরপর পৌনঃপুনিক, এবং 2.3267। কমেন্ট করে জানাও যে এরা কি সদৃশ নাকি অসদৃশ। কমেন্ট করে জানাও এরা কি সদৃশ নাকি অসদৃশ। আমি এখনই সলভ করে দিচ্ছি। দেখো এটার ক্ষেত্রে দশমিকের ডানে আবৃত অংশে অঙ্ক সংখ্যা কত? 3। দশমিকের ডানে আবৃত অংশে অঙ্কের সংখ্যা 3। দশমিকের ডানে অনাবৃত অংশে অঙ্কের সংখ্যা 2। এটার ক্ষেত্রে দশমিকের ডানে আবৃত অংশে অঙ্কের সংখ্যা 3, অনাবৃত অংশে অঙ্কের সংখ্যা 2। দেখো মিলে গেছে না? 2 2 3 3 মিলে গেছে, মানে এরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? তো সদৃশ অসদৃশ আমরা বুঝে গেছি। শিক্ষার্থীরা দেখো, কোনো আবৃত দশমিক ভগ্নাংশের আবৃত অংশের অঙ্কগুলো বারবার লিখলে দশমিক ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এটা দ্বারা কি বোঝায়? দেখো 52.129, 2 এর উপর পৌনঃপুনিক বিন্দু, 9 এর উপর পৌনঃপুনিক বিন্দু, এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। এখন এটাকে তুমি যদি এভাবে লিখো, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা দাঁড়াও আমি প্রথমে বোঝাই, এটা দ্বারা কি বোঝায়? 52.129292929 এরকম আজীবন চলছে। এখন যদি কেউ এটাকে এরকম লেখে 52.1.292929, এইখানে যে যদি বলে 29 উপর পৌনঃপুনিক, দেখো এটা মানে তো সেইটা, এটা মানে কি? ধরো তোমাকে আমি এটা দিলাম, এটা মানে তুমি সেটাই লিখবা যে 52.129 এইটুক, 29 এইটুক, 29 এইটুক, তারপর এই 29 এরপরে বারবার 29, দেখো 29 29 29 এরকম বারবার। দেখো এইটা মানে এইটা, আবার এইটা মানে এইটা, এইটা মানে এইটা। এটা এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এটাকে তুমি সরাসরি এটা লিখতে পারো। দেখো এটাকে তুমি সরাসরি এটা লিখতে পারো 52.1292929 এর উপর পৌনঃপুনিক। দেখো এটা মানে এটা তুমি লিখতে পারো। আবার তুমি চাইলে
তুমি যদি এরকম করো যে এটা লিখবা না, তুমি এটা লিখবা, এটা 92 এটাও লিখতে পারো। আবার তুমি এটা চাইলে 52.2929292992 এটাও লিখতে পারো, মানে এটা সমান এটাও লিখতে পারো, এটা লিখতে পারো, একই কথা, ঠিক আছে। তুমি যাই লিখো না কেন তুমি এইগুলোকে এরকম লিখতে পারো, এটার মানও যা, এটার মানও তা, এটার মানও তা। দেখো এটাকে তুমি যদি বাড়াও, এটাকে বাড়াইলে তো ওভারঅল সেটাই পাবা, এটা যেটা এটাকে বাড়াইলে পাইতে, তাই না? তো এইটুক জানলেই হচ্ছে। আমরা এখন অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করা শেখার জন্য প্রস্তুত। তো চলো শিখে ফেলি। শিক্ষার্থীরা, এখনও আমরা এই 5.66 উপর পৌনপুনিক, 7.345 4 উপর পৌনপুনিক, 5 উপর পৌনপুনিক, 10.78 423 4 উপর পৌনপুনিক বিন্দু, 3 উপর পৌনপুনিক বিন্দু, এই যে তিনটা আবৃত দশমিক ভগ্নাংশ রয়েছে এরা পরস্পর অসদৃশ। এখন আমরা এদেরকে সদৃশ করব। যদি আমরা এদেরকে সদৃশ করি তাহলে কী হবে? তাহলে হচ্ছে এদের প্রত্যেকের অনাবৃত অংশের যে অঙ্ক সংখ্যা এবং আবৃত অংশের যে অঙ্ক সংখ্যা তা সমান হবে। মানে এই তিনটার অনাবৃত অংশের যে অঙ্ক সংখ্যা এবং আবৃত অংশের যে অঙ্ক সংখ্যা সব সেম হবে। এটা কিভাবে সেম করতে হবে? দেখো, তুমি অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা, দেখো এটার ক্ষেত্রে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 0, এটার ক্ষেত্রে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 1, এটার ক্ষেত্রে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2। দেখো তিনটা দিক, চারটা দিক বা দুইটা দিক, যেটার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সব থেকে বেশি হবে সেইটা হবে এইখানে, সেটা হবে এই সদৃশ ভগ্নাংশের, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। এখানে আমরা এই তিনটাকে সদৃশ করলে, এই তিনটাকে সদৃশ করলে অনাবৃত অংশের যে অঙ্ক সংখ্যা হবে সেটা হবে 2। এই 2 কীভাবে পেলাম? যে এই তিনটার মধ্যে সব থেকে বেশি কার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা? এটার 2, এই জন্য এখানে 2। তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা গেল। যে কোনো অঙ্ক দিক এই অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এরকমই বের করবা, যে যার ভিতরে এই যে কটা সংখ্যা দিবে, এখানে তো 3টা দিচ্ছে, এই 3টার মধ্যে যেটার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা বেশি হবে সেইটারটাই হচ্ছে ওই সদৃশ ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। তাহলে অনাবৃত গেল, এখন হচ্ছে আবৃত। যেহেতু আমরা এই তিনটাকে সদৃশ করতেছি, মানে তিনটারই আবৃত এবং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান হবে। শিক্ষার্থীরা, আমরা যে এই তিনটাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করব, এখন যদি আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এদের যে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে সেটাকে ভেবে বের করবো। দেখো এইটার আবৃত অংশের অঙ্ক সংখ্যা 1, এটার আবৃত অংশের অঙ্ক সংখ্যা 2, এটার আবৃত অংশের অঙ্ক সংখ্যা 3। এই 1 2 3-এর লসাগু কত? 1 2 3-এর লসাগু হচ্ছে 6। এই আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6। ক্লিয়ার? অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা 2, আবৃত অংশের অঙ্ক সংখ্যা 3, আবৃত অংশের অঙ্ক সংখ্যা 6। তাইলে দশমিকের পর মোট অঙ্ক সংখ্যা কত হবে? দেখো দশমিক হচ্ছে কোনো একটা সংখ্যা, দশমিক এই যে দশমিকের পরে অনাবৃত হচ্ছে 2টা আর আবৃত হচ্ছে 6টা, তাহলে মোট দশমিকের পর অঙ্ক সংখ্যা হবে 8টা। ক্লিয়ার? মোট দশমিকের পর অঙ্ক সংখ্যা কত হবে? 8টা। তো দেখো 5.6 এরপর পৌনপুনিক, যদি দেখো 5.6 দশমিকের পর মোট অঙ্ক সংখ্যা 8টা না, তুমি 8টা দিয়ে দাও, 1 2 3 4 5 6 7 8। দেখো অনাবৃত 2, 1 2 অনাবৃত, আর আবৃত হচ্ছে 6টা, এই যে 6টা। দেখছো কীভাবে কত সহজে করে ফেললাম। এরপর এটা 7.345 4-এর উপর পৌনপুনিক, 5-এর উপর পৌনপুনিক। দেখো দশমিকের পর মোট অঙ্ক কত হবে? 6 আর 2 8টা, তো তুমি 8টা দিয়ে ফেলো। 7.345, দেখো এই 45-এর উপর পৌনপুনিক আছে, 45 দেখি তো কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। এটা হবে না, 8টা। দেখো এরপর অনাবৃত কত? অনাবৃত 2টা, 1টা 2টা, তো আবৃত 6টা, এই যে দেখছো। এরপর এটাও ঠিক সেমভাবে 10.78 423, এখানে একটা পৌনপুনিক, এখানে একটা পৌনপুনিক। দেখো 10.78 423 দেখি তো কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। তো 2টা হচ্ছে অনাবৃত আর 6টা হচ্ছে আবৃত। দেখো 1 2 3 4 1 2 3 4 5 6। দেখো প্রত্যেকেরই
আবৃত অংশে 6টা আছে আর অনাবৃত অংশে এই যে 2টা আছে দশমিকের পর। তো এরা তিনজন হয়ে গেল কি, এরা তিনজন সদৃশ হয়ে গেল। এভাবে তোমরা আরও প্রত্যেকটা করতে পারো। এখন আমি তোমাদের বইতে যে করা আছে সবগুলোই প্র্যাকটিস করিয়ে দিব, তো দেখতে থাকো। সেক্ষেত্রে এখন দেখো এই তিনটা হচ্ছে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আমাকে এদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো আমরা এটাকে কিভাবে করব দেখো। আমরা যদি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এদের প্রত্যেকের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান হবে। তাহলে আমরা দেখি এদের যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কি হবে, সেই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, দেখো এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত, 4, এখানে 0, এখানে 2, সব থেকে বেশি কত অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 4। তো এই 4 হবে হচ্ছে ওই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা দেখো এইটায় আবৃত অংশের অঙ্ক সংখ্যা কত, এখানে আবৃত কোনো অংশই নেই, মানে এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা 0, এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা কত, এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা 2, এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা 3। তাইলে এই অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2 এবং 3-এর যে লসাগু, এই 2 এবং 3-এর লসাগু 6, অর্থাৎ আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6। শিক্ষার্থীরা আবৃত অংশের অঙ্ক সংখ্যা 6 হবে। এই 6 কীভাবে পেলাম, যে এই 2 এবং 3-এর লসাগু। শিক্ষার্থীরা যদি কোথাও 0 থাকে 0কে এমনি বাদ দিয়ে দিবা। এটার আবৃত অংশের অঙ্ক সংখ্যা 2, এটা 3, তাহলে এই সেই 2 ও 3-এর লসাগু 6, তো আবৃত অংশের অঙ্ক সংখ্যা 6 হবে। দেখো তা আমরা এটাকে প্রথমে লিখি 1.7643 সমান, দেখো 1.76, দেখো যেহেতু অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 6, আবৃত অংশের অঙ্ক সংখ্যা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 4, আবৃত অংশের অঙ্ক সংখ্যা 6, তাহলে দশমিকের পর মোট অঙ্ক হবে 6 + 4 10টা। তো দেখো তুমি দশমিকের পর 10টা অঙ্ক দিয়ে দিবা, 6 3, তাহলে 1 2 3 4, তাহলে কয়টা হলো, দশমিকের পর 4টা হলো, 5 6 7 8 9 10, এখানে 0 দিয়ে পূরণ করে দেবা, এখানে একটা পৌনঃপুনিক দিবা, এখানে একটা পৌনঃপুনিক দিবা। শিক্ষার্থীরা যদি এরকম হয় যে আবৃত অংশে আবৃত কোনো অংশই নেই, সেক্ষেত্রে তোমরা 0 দ্বারা পূর্ণ করে দিবা, ঠিক আছে, 0 দ্বারা পূর্ণ করে দিবা যদি আবৃত অংশে কোনো সংখ্যায় না থাকে, কোনো অঙ্কই না থাকে। দেখো এরপর একটা 3.24, এরপর পৌনঃপুনিক, এরপর পৌনঃপুনিক, দেখো 3 মোট অঙ্ক হবে দশমিকের পর 10টা, তাহলে তুমি 10টা দিয়ে দাও, 2 4 6 8 10, দেখো 24, তাহলে 3.24 বারবার আসবে। তো অনাবৃত অংশে 1 2 3 4, তাহলে এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক, দেখো 1 1 2 3 4 5 6, তাহলে 6টার উপর হচ্ছে আবৃত, তাহলে 6টার উপর আবৃত দিলাম, এই যে বুঝছো 1 2 3 4, এই 24 তো বারবার 24 24 24 এই বারবার, বুঝতে পারছো। এরপর দেখো এইটা 2.78 346, 3-এর উপর একটা পৌনঃপুনিক, 6-এর উপর পৌনঃপুনিক, দশমিকের পর মোট অঙ্ক কাটা 10টা, তাহলে 2.78, এই 346 বারবার আসবে, 346 346 346, দেখি কয়টা হয়েছে, দশমিকের পর 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 10টা হবে না, তাহলে একটা কাটে দিলাম। দেখো 1 2 3 4, 4টা হচ্ছে অনাবৃত, তো 4টা বাদ গেল, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক, তো 6টা হয়ে গেল। দেখছো এই যে এখানে 4টা আছে, এখানে 6টা, দেখছো। তো আমরা এটা সমাধান করলাম। এরপর আরও একটা সমাধান করব তোমাদের বই থেকে। সেক্ষেত্রে তোমাদের বইতে একটা কাজ রয়েছে যে এটা এবং এরা হচ্ছে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, এদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো কিভাবে করব দেখো, আমরা যদি এই তিনটাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে তাদের যে অনাবৃত অংশ এবং আবৃত অংশ হবে, এই তিনটারই অনাবৃত অংশ এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান হবে। তাহলে দেখি অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কী হবে, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা, দেখো এটার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 3, এটার
2, এটার 2, সব থেকে বেশি কত 3, তাহলে 3 অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 3 হবে। আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা দেখো এখানে আবৃত কোন অংশে কোনো অঙ্ক সংখ্যা আছে? নেই। এখানে আছে? হ্যাঁ, এখানে 3, এখানে কত? এখানে 2, তাহলে 3 2, এই 3 আর 2 এর লসাগু কত? 6, তাহলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা এবারও হবে 6। তাহলে দেখো দশমিকের পর মোট অঙ্ক সংখ্যা কত? 6 যোগ 3 9, অর্থাৎ দশমিকের পর মোট অঙ্ক সংখ্যা 9টা। তো দেখো এটাকে করো 3.467, দশমিকের পর মোট অঙ্ক সংখ্যা 9টা হবে। তাহলে এই যে 3টা গেল 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9। তো দেখো 3টা হচ্ছে অনাবৃত অংশ দিলাম, আর এই যে এখানে একটা ডট, এখানে একটা ডট, এটা হয়ে গেল। এরপর দেখো এটা 2.01243, এখানে একটা পৌনঃপুনিক আছে, এটা এখানে একটা পৌনঃপুনিক আছে। ও আচ্ছা, আমি একটা কাজ করি, 3.467 সমান, সেক্ষেত্রে আমি এটা লিখতে পারেন, এটা সমান দেখো দশমিকের পর মোট অঙ্ক 2.01, এই 243 এর উপর পূর্ণ করে 243 দশমিকের পর মোট অঙ্ক সংখ্যা কত হবে? 6 3 9টা। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই পর্যন্ত 9, তাহলে এই দুটো কাটিয়ে দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। তো দেখো অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা 3টে, তাহলে 1 2 3 অনাবৃত অংশ চলে গেলো, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক। দেখো এই যে আবৃত অংশে 6টা, অনাবৃত অংশে 3টা। এইটা 7.5256, 5 এর উপর পৌনঃপুনিক বিন্দু, 6 এর উপর পৌনঃপুনিক বিন্দু। তো দেখো 7.52, এই 5 6 এর উপর 5 6 পৌনঃপুনিক 5 6 5 6 5 6 5 6, দেখি তো 1 2 1 2 3 4 5 6 7 8 9, এ পর্যন্ত 9, তাহলে এটা কাটা। তাহলে দেখো অনাবৃত অংশ 3টি, 1 2 3, তাহলে এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক, তাহলে 3টি হচ্ছে অনাবৃত অংশ হলো, আর এই 6টি হচ্ছে আবৃত অংশ। তো দেখো এখানেও 3টি অনাবৃত অংশ, 6টি আবৃত অংশ। তো দেখো এই যে এরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে, এদেরকে আমি রূপান্তর করে ফেললাম। দেখো এরা হচ্ছে, এই যে এরা হচ্ছে অসদৃশ, আর এই যে এরা হচ্ছে পরস্পর সদৃশ। সেক্ষেত্রে এরা হচ্ছে পরস্পর সদৃশ, আর এরা হচ্ছে পরস্পর অসদৃশ। এরা অসদৃশ, কিন্তু এই যে যাদেরকে লিখছি এরা হচ্ছে পরস্পর সদৃশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবা। যদি তোমরা কমেন্ট করো যে তোমরা বুঝো নাই, আমি আবার বুঝিয়ে দেবো। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।